বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কম্প্রেসিবিলিটি টপিকসের উপরে 3 নম্বর লেকচার অলরেডি, 4 নম্বর লেকচার। অলরেডি আমাদের প্রথম 3টা লেকচারে আমরা কম্প্রেসিবিলিটি বিষয়টা কি এবং সেই কম্প্রেসিবিলিটি টেস্ট কিভাবে করা যায় এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেস হিস্টোরির উপর বেস করে সয়েলের যে দুটো মেজর ক্লাসিফিকেশন, নরমালি কনসোলিডেটেড সয়েল, ওভার কনসোলিডেটেড সয়েল, প্রি কনসোলেশন প্রেশার, এই বিষয়গুলো আমরা আলোচনা করে ফেলেছি। এবং লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ল্যাবরেটরি কনসোলেশন কার্ভ যেটা থাকে সেটা থেকে কিভাবে কিছু মডিফিকেশন করে ভার্জিন কনসোলেশন কার্ভ তৈরি করা যায় এবং সেটার আমাদের ইফেক্টিভ ইউজ যেটা, দ্যাট মিনস প্র্যাকটিক্যালি আমরা কিভাবে মাছ মোর ইফিসিয়েন্ট ওয়েতে, ইকোনমিক্যাল ওয়েতে সেটাকে ইউজ করতে পারি, সে ব্যাপারে কিছু বিষয় অ্যাড্রেস করা হয়েছে। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টা, এই বিষয়টা থাকবে হলো গিয়ে সেটেলমেন্ট ক্যালকুলেশন। তার মানে আমরা বারবার বলছি, বিভিন্ন সময় এক্সাম্পলে ব্যবহার করছি যে আমার পার্টিকুলার স্ট্রাকচারের লোডের কারণে বা সার্কামস্টেন্সের কারণে আমার সয়েল 1 ইঞ্চি সেটেল করতে পারে, 2 ইঞ্চি করতে পারে, 3 ইঞ্চি করতে পারে, এরকম সংখ্যাগুলো আমরা বারবার শুনে আসছি। কিন্তু বিষয়টা হলো যে অ্যাকচুয়ালি আমি সেটেলমেন্টটা ক্যালকুলেশনটা করব কিভাবে, বা কি প্রসেসে আমি ফাইনালি বের করতে পারবো যে না আমার আসলে কি পরিমাণ সেটেলমেন্ট হচ্ছে, টোটাল সেটেলমেন্টটা কত, 2 ইঞ্চি 3 ইঞ্চি, কারণ ওটার সাথে আমি আমার অ্যালাউবল সেটেলমেন্টকে কম্পেয়ার করে নেই আর কি। তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে যে ক্যালকুলেশন অফ সেটেলমেন্ট ফর ওয়ান ডাইমেনশনাল প্রাইমারি কনসোলিউশন। তো এখানে সেটেলমেন্টের যে বিষয়গুলো আলোচনা আসবে, কতগুলো ডিরাইভেশনের মাধ্যমে আমরা একটা ফাইনালি ফান্ডামেন্টাল ইকুয়েশনে আসবো। সেই ফান্ডামেন্টাল ইকুয়েশন গুলো ব্যবহার করে আমরা ইজিলি সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু সেই ফান্ডামেন্টাল ইকুয়েশন গুলো যে যে বিষয়ের উপর থাকবে এবং যেই ফেজ ওয়াইজ ধীরে ধীরে আসবে, সেটাই আজকে আমাদের আলোচনার মেইন ইস্যু। তো এইটার কারণে আমাদেরকে একটু ডায়াগ্রাম ওয়াইজ এবং ইকুয়েশন ওয়াইজ যেতে হবে। প্রথমে আমরা একটু ফিগার 11.16টা খেয়াল করি। 11.16, আমাদের ফিগার 11.16 আমরা বাম পাশের যে ফিগারটা দেখতে পাচ্ছি, আমাদের বাম পাশের ফিগারটা হলো অ্যাকচুয়াল সয়েলের। অ্যাকচুয়াল সয়েল বলতে নর্মালি আমার ফিল্ডে যে সয়েলটা আছে সেটা, যে সলিড গুলো হলো এই যে এখানে যে সলিড ডটেড গুলো যেগুলো আছে, সেগুলো সলিড ডট গুলো আমাদের সয়েল পার্টিকেল বোঝাচ্ছে, আর মাঝখানে ফাঁকা জায়গাটা এখানে ভয়েড দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, এবং সেই ভয়েডটা এয়ার এবং ওয়াটার দ্বারা ফিল অবস্থা থাকতে পারে। কিন্তু আমরা এর আগে আলোচনা করেছি, যখন আমরা কম্প্রেসিবিলিটি টেস্টটা করি আমাদের টার্গেটটা থাকে ওটস কন্ডিশন, এবং ওটস কন্ডিশনটা আইডেন্টিফাই করার জন্য সয়েলটাকে আমরা স্যাচুরেটেড করে নিই। সো এইখানে আমরা যখন আলোচনাটা করব তখন আমাদেরকে এই বিষয়টা কনসিডার করে নিতে হবে যে আমাদের এখানে যে সলিড পার্টিকেলগুলো আছে এবং এই সলিড পার্টিকেলগুলোর মাঝখানে যে ভয়েড স্পেসগুলো আছে, এগুলো শুধু পানি দ্বারা ফিল আপ অবস্থায় আছে। মাইনর লেভেলে কিছু এয়ার থাকতে পারে, ওটাকে আমরা ইগনোর করবো, বাট আমরা ধরে নিব নর্মাল সার্কামস্টেন্সে এই ভয়েড স্পেসগুলো শুধু পানি দ্বারাই ফিল আপ অবস্থা আছে, সয়েলটা স্যাচুরেটেড অবস্থা আছে। এবার এই সয়েল স্যাম্পলের হাইটটাকে ধরে নেওয়া হয়েছে এইচ এবং তার ক্রস সেকশনাল এরিয়াটাকে ধরে নেওয়া হয়েছে এ। এবার এই পার্টিকুলার সয়েলের উপরে, এই যে আমাদের অ্যাকচুয়াল সয়েল, এটার উপরে যদি একটা লোড অ্যাপ্লাই করি, লোড অ্যাপ্লাই করলে আমরা ধরে নিচ্ছি যে তার একটা সেটেলমেন্ট হচ্ছে হাইটগতভাবে তার একটা সেটেলমেন্ট হচ্ছে, সেটাকে আমরা বলছি এসসি। আমাদের এই এসসিটা বের করাটাই হলো গিয়ে ফাইনাল টার্গেট, যে কি পরিমাণ লোডের কারণে একটা পার্টিকুলার সয়েলে কি পরিমাণ সেটেলমেন্ট হবে, এই এসসি। কিন্তু আমরা যখন এই ক্যালকুলেশনটা করতে যাই, আমরা অ্যাকচুয়াল সয়েল থেকে কাজটা করতে পারি না, আমাদের জন্য ডিফিকাল্ট হয়। আমরা ওয়েট ভলিউম রিলেশনশিপ টপিকসও দেখে আসছিলাম, সয়েলের 3 ফেজ ডায়াগ্রাম, এবং অলরেডি আমরা এর আগেও আলোচনা করেছি। তো আমরা এই অ্যাকচুয়াল সয়েল থেকে চলে যাব এই সয়েলের 3 ফেজ ডায়াগ্রাম, যেটা আমাদের এই ডানে। তো এই 3 ফেজ ডায়াগ্রামে নরমালি এয়ারের একটা লোকেশন থাকে, কিন্তু যেহেতু আমরা এখানে সয়েলটাকে স্যাচুরেটেড করে ফেলছি, এয়ারের কোনো জায়গা থাকবে না, শুধু সলিড পার্টিকেল এবং শুধু ওয়াটার থাকবে, ভয়েডটা সম্পূর্ণ ওয়াটার দ্বারা ফিল আপ অবস্থায় থাকবে। এবার এই ডায়াগ্রামটার দিকে যদি একটু খেয়াল করি, আমাদের ডান পাশে 3 ফেজ ডায়াগ্রাম, যেটা আমরা হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে এই সয়েলের সকল সলিড পার্টিকেলকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি। সে সলিড পার্টিকেলগুলো যে নিচে, হ্যাঁ, সলিড পার্টিকেলগুলো নিচে আছে এবং এদের মাঝখানে কোনো প্রকার কোনো ভয়েড নেই। আর উপরের যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুকে আমরা বলছি যে এটা সম্পূর্ণ ভয়েড দ্বারা ফিল আপ অবস্থায় আছে, এখানে কোনো প্রকার কোনো সলিড পার্টিকেল নেই। আর তাহলে আমার পুরো স্যাম্পলের হাইট এবং অ্যাকচুয়াল স্যাম্পলের হাইট সেম হবে। সো আমাদের এই 3 ফেজ ডায়াগ্রামের হাইটটাও হলো এইচ, এবং এটার উপরে যখন আমরা লোড অ্যাপ্লাই করব তখনও তার সেটেলমেন্ট হবে কত, এসসি হবে।
কিন্তু এখানে দেখার বিষয় হলো আমি যখন অ্যাকচুয়াল সয়েলের সেটেলমেন্টটা দেখছিলাম তখন আমাদের পুরো সয়েলের সেটেলমেন্টটা একবারে আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু যখন থ্রি ফেজ ডায়াগ্রামে দেখলাম তখন আমরা অ্যাকচুয়াল ছবিটা আমাদের সামনে চলে আসলো। সেটা হলো আমরা যখন লোড অ্যাপ্লাই করব দেখলে আমাদের কাছে মনে হবে যে পুরো সয়েলটা সেটেল করছে, কিন্তু আসলে পুরো সয়েলটা তো পুরো সয়েলের সলিড পার্টিকেল তো সেটেল করে না, কারণ তার ভলিউমে তো কোনো চেঞ্জ নেই। যা চেঞ্জ আসবে সব আসবে হলো ভয়েডের ভলিউমের চেঞ্জ। তার মানে আমরা যদি লোড অ্যাপ্লাই করি তাহলে যেই পরিমাণ ভয়েডের চেঞ্জ আসবে, যে পরিমাণ হাইটের চেঞ্জ আসবে, যে পরিমাণ ভলিউমের চেঞ্জ আসবে, তো সবই আসবে হলো শুধুমাত্র ভয়েড স্পেসে। আচ্ছা, এবং এই স্যাম্পলেরও সেকশন আমরা ক্রস সেকশন এরিয়া এ, দুইটার ক্ষেত্রে এরিয়া এ আমরা সেম ধরছি। আর ডান পাশে গিয়ে যদি আমরা তাদের ভলিউম গুলোকে দেখি, যে আমার বটমের ভলিউমটাকে ভিএস দ্বারা রিপ্রেজেন্ট করছে, আর ভয়েডের যেটা ইনিশিয়াল অবস্থা সেটাকে ভিভি নট। সলিডের ক্ষেত্রে আর নট ব্যবহার করা হবে না, কারণ সলিড কখনো ইনিশিয়াল অবস্থা একরকম ফাইনাল অবস্থা একরকম থাকবে না, কারণ সে সবসময় কনস্ট্যান্ট থাকবে, দ্যাটস ওয়াই ভিএস। কিন্তু ভয়েড যেহেতু ইনিশিয়াল অবস্থা একটা ভলিউম নিয়ে থাকবে এবং সময় যত যেতে থাকবে তার সেটেলমেন্ট কমতে থাকবে, তার মানে এটাকে আলাদা আলাদা নাম করতে হবে। দ্যাটস ওয়াই ভিভি নট ইনিশিয়াল অবস্থা, টেস্ট শুরু করিনি। VV1 এটা হলো আমি লোড অ্যাপ্লাই করার কারণে যদি ডেল ভি পরিমাণ সেটেলমেন্ট হয়ে যায় তাহলে পরবর্তী অবস্থা ডেল ভি সেটেলমেন্টের পরে তার ভলিউম হলো গিয়ে VV1। এবার আমরা একটু যদি ইকুয়েশন ওয়াইজ আসি, ইকুয়েশন ওয়াইজ আসলে আমাদের ইকুয়েশন 11.26 এর আগে আমি বলেছি আমরা ফেজ বাই ফেজ এক একটা ইকুয়েশন সলভ করে যাব, করে গেলে আমাদের ফাইনালি একটা সলিউশন আসবে, যে সলিউশনটা ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি সয়েলের সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে পারবো। তো এখানে আমরা যে বিষয়টা দেখছি সেটা হলো আমাদের টোটাল ভলিউমটা কতটুকু, এই যে আমি লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করার কারণে যে এসসি পরিমাণ সেটেলমেন্ট হলো, এটার কারণে আসলে সয়েলে কি পরিমাণ ভয়েড ভলিউমের চেঞ্জ হলো সেটাকে ডেল ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো এখানে ডেল ভি ইকুয়াল টু এসসি, ভলিউম আমরা জানি এরিয়া ইনটু হাইট, ক্রস সেকশনাল এরিয়া কোনো চেঞ্জ আমরা চিন্তা করছি না, এবং এটা কারণে এটাকে লিখতে পারতেছি কি যে পরিমাণ সেটেলমেন্ট হয়েছে মাল্টিপ্লাই এরিয়া, এটা করে দিলে ভয়েডে কি পরিমাণ চেঞ্জ এসেছে সেটা আমরা বের করতে পারবো। এবং এই যে চেঞ্জ যা এসেছে ভয়েডের, টোটাল স্যাম্পলের ভয়েডের যাই চেঞ্জ আসছে, এইটা মানে বা সেটেলমেন্টের যা ভলিউমের যা চেঞ্জ আসছে এটা শুধুমাত্র ভয়েডের হবে, সলিডের হবে না। সো ডেল ভি দ্যাট মিনস টোটাল ভলিউম চেঞ্জ ইকুয়াল টু যে পরিমাণ সেটেল হয়েছে তাকে এরিয়া দ্বারা মাল্টিপ্লাই করে ফেললে পাওয়া যাবে, অথবা ফাইনালি তাকে বলা যায় যে আমার স্যাম্পলের ভয়েডের যা চেঞ্জ এসেছে সেটাই আমার টোটাল সয়েলের ভলিউমের চেঞ্জ। সো আমাদের ইকুয়েশন 11.26 জেনারেট করে গেল। এবার একটু আমরা আসি ইকুয়েশন 11.27 এ। ইকুয়েশন 11.27 এর ব্যাপারে আমরা অলরেডি জানি যে E ইকুয়াল টু ভিভি বাই ভিএস, এটা আমাদের ফার্স্ট লেকচারে আমরা আলোচনা করেছি। এছাড়া ওয়েট ভলিউম রিলেশনশিপ টপিকসটা যদি কেউ যাও ওখানে গিয়ে দেখতে পারবা ভয়েড রেশিও ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। কিন্তু এখানে তো আমরা সময়ের সাথে ভয়েড রেশিওর চেঞ্জ দেখতে চাচ্ছি, সো ভয়েড রেশিওর যেহেতু চেঞ্জ দেখতে চাচ্ছি এই জন্য ই এর আগে একটা ডেল অ্যাপ্লাই করে ফেলেছি। আর ভয়েড রেশিওর চেঞ্জের ফলে টোটাল যে ভলিউমের চেঞ্জ হবে, চেঞ্জটা শুধুমাত্র হবে ভয়েডে, সলিডে কিছু হবে না, এই জন্য আরেকটা ডেল যোগ করে দিতে হবে ভিভি এর সামনে। তো আমরা সূত্র জানি ই ইকুয়াল টু ভিভি বাই ভিএস, অথবা এটাকে যদি চেঞ্জ করে বলি যে ডেল ই ইকুয়াল টু ডেল ভিভি বাই ভিএস, এবং সেটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে ইকুয়েশন 11.27 জেনারেট করে যাবে। এবার একটু আমরা দেখি ইকুয়েশন 11.28। ইকুয়েশন 11.28 এ ভিএস ইকুয়াল টু একটা রিলেশন দিয়ে দেওয়া আছে। এইটা অ্যাকচুয়ালি একটা ডেভেলপড রিলেশন যেটা আমরা ওয়েট ভলিউম রিলেশনশিপ টপিকস দেখে আসছি, যে একটা পার্টিকুলার সয়েলের সলিডের ভলিউম তার এরিয়া, হাইট এবং ভয়েড রেশিওর সাথে রিলেট করে পাওয়া যায়, যেটা ইকুয়েশন 11.28। এখন ইকুয়েশন 11.28 এ ভিএস এর আমরা যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাকে যদি আমরা ইকুয়েশন 11.27 এ প্লেস করে দেই, দ্যাট মিন্স ইকুয়েশন 11.28 এর ভিএস এর ভ্যালুটাকে আমরা ইকুয়েশন 11.27 এর ভিএস এর জায়গায় যদি প্লেস করে দেই, এবং প্লেস করে দেওয়ার পরে আমাদের এবং রিঅ্যারেঞ্জ করে লিখি, প্লেস করে রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা পেয়ে যাব ইকুয়েশন 11.29। তাহলে ইকুয়েশন 11.29 এ আমরা এসি যে ইকুয়েশনটা পেলাম এটাই হলো আমার ফান্ডামেন্টাল ইকুয়েশন, এবং এই ইকুয়েশনগুলো ব্যবহার করেই আমি সয়েলের সেটেলমেন্টটা বের করব। কিন্তু এখানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে, এই যে আমি ফান্ডামেন্টাল ইকুয়েশন পেলাম কিন্তু এটা দিয়ে আমি সরাসরি বের করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে আমার কতগুলো ইম্পর্টেন্ট প্যারামিটার আছে যার কোনোটাই ইকুয়েশন 11.29 এ অ্যাড্রেস করা হয়নি। এক নম্বর বিষয় যে আমি যে পার্টিকুলার সয়েলে বা যে লোকেশনে কাজ করব সেখানে প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার কত,
আবার আমি যে নতুন স্ট্রাকচারটা তৈরি করব সেটার কারণে অ্যাডিশনাল ওয়েতে যে স্ট্রেসটা আসবে যেটাকে আমরা ডেল সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করব, সেটার কোনো ইউজ আমরা এখানে দেখছি না। আবার আমাদের সয়েলটা কি নর্মালি কনসোলিডেটেড না আমাদের সয়েলটা ওভার কনসোলিডেটেড, সেটার আমরা কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না। তো এই কারণে আমরা এই যে ইকুয়েশন যেটা আছে 11.29, এটা আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন, আই এগ্রি অন দ্যাট, বাট এইটাকে আমরা প্রেজেন্ট প্রেসার, তারপরে আমাদের প্রেজেন্ট যে লাইফ টাইম এফেক্টিভ প্রেসার, তারপরে আমাদের অ্যাডিশনাল যে প্রেসার স্ট্রাকচারের কারণে আসবে, তারপরে এই সয়েলে প্রি কনসোলেশন প্রেসার লাইফ টাইমের ম্যাক্সিমাম, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। তাহলে সেটার জন্য আমাদের এখানে একটা ইকুয়েশন তৈরি করা আছে, ইকুয়েশন 11.30। ইকুয়েশন 11.30 তে ডেল ইর একটা রিলেশন লিখে দেওয়া আছে। তো এই রিলেশনটা কিভাবে আসলো সেটা আমি একটু এই সাইডে লিখতে চাচ্ছি, লিখে তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে আমাদের এই ডেল ইর রিলেশনটা কিভাবে আসলো। তো আমরা তো মোটামুটি ভাবে গ্রাফ তো জানি, আমরা জানি আমরা যেই গ্রাফটা তৈরি করি আমাদের ভার্টিক্যাল এক্সিসে থাকে ভয়েড রেশিও আর হরিজন্টাল এক্সিসে থাকে স্ট্রেস। সেটাকে যদি আমরা অ্যাড্রেস করে আমরা এই কাজটুকু করতে পারবো। আচ্ছা, এই জায়গাটা একটু সমস্যা হলো, আমি আবার একটু এটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ভার্টিক্যাল এক্সিসে আমাদের ভয়েড রেশিও এই, আর আমরা জানি এইখানে আমাদের কি স্ট্রেস, এবং আমাদের যে গ্রাফটা ছিল সেই গ্রাফটা সামথিং লাইক দ্যাট, এরকম একটা কার্ভ ছিল। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে আমাদের এইরকম একটা লোকেশন আমরা আইডেন্টিফাই করলাম, এরকম একটা লোকেশন আমরা নিলাম যে আমাদের ভয়েড রেশিওটা এই লোকেশন থেকে চেঞ্জ হয়ে আমাদের ভয়েড রেশিওটা এই লোকেশনে চলে আসে। আমরা যে ভয়েড রেশিও চেঞ্জের কথা বলছি সেই ভয়েড রেশিওটা এই ইনিশিয়াল অবস্থা থেকে ফাইনাল অবস্থায় চলে আসলো। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা একটা লাইন টানি, এখান থেকে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন টানি, আর এখান থেকেও যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন টানি, এই তাহলে এইখান থেকে একটা হরিজন্টাল লাইন, সো এইটা একটা ট্রায়াঙ্গেলের মতন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, লাইনগুলোকে আমি একটু ডটেড করে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই লোকেশন থেকে একটা লাইন, এইখান থেকে একটা লাইন, যেটা এখান থেকে এরকম ডটেড করে দিচ্ছি এতে বোঝার সুবিধার জন্য, আর এখান থেকে যে লাইনটা আছে এটাও আমরা ডটেড করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, আর এই ট্রায়াঙ্গেলের যে স্লোপ গুলো আছে এই স্লোপ গুলোকে সি সি অথবা অথবা এটাকে সি এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো সি এন্ড সিটা ব্যবহার করি আমরা, এটা হলো কার্ভের স্লোপ। সি এন্ড সি ব্যবহার করি যখন আমাদের সয়েলটা নর্মালি কনসোলিডেটেড থাকে, আর যখন আমাদের সয়েলটা ওভার কনসোলিডেটেড থাকে তখন এটাকে আমরা সি এস দ্বারা রিপ্রেজেন্ট করি। আর এখানের যে স্ট্রেসটা আসবে, এই ইনিশিয়াল লেভেলের যে স্ট্রেসটা আছে এই স্ট্রেসটাকে আমরা বলছি সিগমা নট, এই স্ট্রেসটাকে আমরা বলতেছি সিগমা নট। তার মানে আমাদের এটা হলো ইফেক্টিভ স্ট্রেস, এটা হলো ইনিশিয়াল লেভেলের স্ট্রেস, আর এই ইনিশিয়াল লেভেলের স্ট্রেসের সাথে অ্যাডিশনাল একটা স্ট্রেস যোগ করা হচ্ছে যেটাকে আমরা বলছি ডেল সিগমা পরিমাণ অ্যাড করা হচ্ছে। তো ডেল সিগমা পরিমাণ লোড অ্যাপ্লাই করার ফলে আমাদের ভয়েড রেশিওটা চেঞ্জ হয়ে আসছে। তার মানে এই লোকেশনের স্ট্রেসটা হলো গিয়ে আমাদের সিগমা নট প্লাস আমাদের ডেল সিগমা। ওকে, আচ্ছা, তাহলে এই লোকেশনটার স্ট্রেস হলো সিগমা নট, আর তার সাথে ডেল সিগমা যোগ করার ফলে আমাদের এই যে ভয়েড রেশিওটাই উপর থেকে নিচে চলে আসছে। আর তাহলে এই গ্যাপের যে ভয়েড রেশিওর চেঞ্জ এইটাকে আমরা ডেল ই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, ডেল ই দ্বারা যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তো ট্রায়াঙ্গেলের স্লোপ ইকুয়াল টু আমরা কি জানি? ট্রায়াঙ্গেলের স্লোপ ইকুয়াল টু আমরা জানি, আমি প্রথমে নরমালি কনসোলিডেটেড সয়েলের জন্য বলতেছি, ওভার কনসোলিডেটেড সয়েলের জন্য অলমোস্ট সেম। তাহলে সি এন্ড সি, এটা যদি স্লোপ হয় তাহলে এটা হবে হাইট বাই বেস। তাহলে আমার হাইট কত? ডেল ই, এটা হলো কি আমার হাইট, আর বেসটা কত হবে? বেসটা হলো এদের ডিফারেন্স। কিন্তু যেহেতু আমাদের নিচের সিগমা
স্ট্রেস যেটা আছে এটা যেহেতু আমাদের লগ স্কেলে, আমরা জানি লগ স্কেলে কোনো কিছু থাকলে তাকে ডিরেক্টলি বিয়োগ করা যায় না, লগে নিয়ে বিয়োগ করতে হয়। তার মানে আমাদের এই নিচে বটমের যেই ভ্যালুটা আছে সেটা হলো ইনিশিয়াল লেভেলের যে ভ্যালুটা আছে, তার মানে আমাদের লগ সিগমা নট প্লাস ডেল সিগমা, এই টার্মটা আসবে মাইনাস লগ সিগমা নট, এইভাবে লিখতে হবে। তাহলে আমি এখানে যেটা ট্রায়াঙ্গেল চিন্তা করলাম, তো ট্রায়াঙ্গেলের স্লোপ ইকুয়াল টু ডেল সিগমা বাই লগ, তো এখান থেকে যদি ডেল ই কে নিয়ে আসি তাহলে সি সি ইকুয়াল টু এই গুণ ফলটা আকারে জিনিসটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা অ্যাড্রেস করতে পারলাম সেটা হলো আমাদের ইকুয়েশন 11.30টা কিভাবে আসলো। তো ইকুয়েশন 11.30টা যখন আসলো তখন আমরা ধরে নিচ্ছি আমাদের সয়েলটা কি নরমালি কনসোলিডেটেড, দ্যাটস ওয়াই আমরা এখানে ব্যবহার করেছি কি সি অ্যান্ড সি। আর যখন আমাদের সয়েলটাকে আমরা ওভার কনসোলিডেটেড চিন্তা করব তখনই এখানে সি সি এর জায়গায় ভ্যালুটা চলে আসবে সিএস। আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশন 11.30 জেনারেট করে গেল। 30 জেনারেট করার পরে এই ডেল ইর ভ্যালু, ইকুয়েশন 11.30 ডেল ইর ভ্যালুটাকে যদি আমরা ইকুয়েশন 11.29 এ প্লেস করে ফেলি এবং তাদেরকে রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে চলে আসবে ইকুয়েশন 11.31। তাহলে আমরা ইকুয়েশন 11.31 যেটা পেলাম এটাই হলো আমাদের ফাইনাল ইকুয়েশন ফর নরমালি কনসোলিডেটেড সয়েল। তার মানে আমার সয়েল যদি নরমালি কনসোলিডেটেড হয় তাহলে তার টোটাল সেটেলমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমরা ব্যবহার করব ইকুয়েশন 11.31। আর আমাদের সয়েল যদি ওভার কনসোলিডেটেড হয়, ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা ওই সি এন্ড সি এর জায়গায় আমরা সিএস ব্যবহার করব শুধুমাত্র। তাহলে স্লোপের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ইকুয়েশন 11.32 এবং তার করেসপন্ডিং ইকুয়েশন 11.33 পেয়ে যাব। তার মানে আমাদের সয়েল যদি নরমালি কনসোলিডেটেড হয় তাহলে আমাদের ইকুয়েশন 11.31, আর যদি আমাদের সয়েল ওভার কনসোলিডেটেড হয় তাহলে আমাদের ইকুয়েশন হবে 11.33। আচ্ছা, এখন এমন একটা সার্কামস্টেন্স হতে পারে যে যেমন ইকুয়েশন 11.31 হলো আমাদের বর্তমানেও নরমালি কনসোলিডেটেড আছে, তারপরে ফর এক্সাম্পল একটা জায়গার সয়েল নরমালি কনসোলিডেটেড আছে, এখন এই জায়গার সয়েলের উপরে আমি একটা বিল্ডিং করব, তো অল্প কিছু বোরিং করে বিল্ডিং করলাম, বিল্ডিং যত করতে থাকবো বিল্ডিং এর লোড আসতে থাকবে, সয়েল নরমালি কনসোলিডেটেড ছিল এবং সামনের দিনগুলোতেও নতুন লোড আসার কারণে ওইটাই ওই সময়কার সয়েলের লাইফ টাইমের ম্যাক্সিমাম হবে। তাহলে ওই অবস্থার যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের সয়েল সবসময় নরমালি কনসোলিডেটেড থাকবে এবং সেক্ষেত্রে আমরা ইকুয়েশন 11.31 ব্যবহার করব। আচ্ছা, ইকুয়েশন 11.33 কখন ব্যবহার করব? আমাদের সয়েল যদি লাইফ টাইমের সব সময় জুড়ে ওভার কনসোলিডেটেড থাকে। ফর এক্সাম্পল আমি একটা জায়গায় হয়তোবা একটা 5তলা 6তলা ফ্যাক্টরি বিল্ডিং ছিল বা সামথিং লাইক দ্যাট ছিল, স্টোরেজ হাউস ছিল, সেটাকে ভেঙে হয়তো একটা ডুপ্লেক্স বা ছোট একটা অফিস বিল্ডিং করতেছি। তার মানে দেখা যাবে ওই লোডের তুলনায় এই লোড সবসময় কি থাকবে, কমই থাকবে, লাইফ টাইমে সবসময় জুড়ে এই অবস্থায় থাকবে। সেক্ষেত্রে সয়েল সবসময় ওভার কনসোলিডেটেড থাকার কারণে আমরা ব্যবহার করবো ইকুয়েশন 11.33। অথবা একটা পাহাড়ের ঢালে বা একটা ছোট টিলা কেটে আমাদের হয়তোবা কিছু একতলা বা দোতলা কিছু হয়তোবা বাংলো টাইপ বাড়ি, হ্যাঁ, অথবা রিসোর্ট স্টাইল আমাদের তৈরি করতে হবে। তাহলে দেখা গেল আমি ওই যে টিলার যে মাটিটা কেটে নিয়ে আসলাম বা পাহাড়ের যে সাইডটাকে কেটে নিয়ে আসলাম, এই কেটে নিয়ে আসার ফলে যে পরিমাণ মাটির লোড আমি সরিয়ে ফেলেছি আমার স্ট্রাকচারাল লোড সেই পরিমাণ না, এই ধরনের যদি কেস হয় তার মানে সয়েল তার লাইফ টাইমের সব সময় জুড়েই কি থাকবে, ওভার কনসোলিডেটেড থাকবে আমার স্ট্রাকচারাল লোড আসার কারণে, ডেল সিগমা আসার পরেও। সো এই সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইকুয়েশন 11.33। এবার একটু ব্যবহার করার বিষয়টা দেখি, ইকুয়েশন 11.34। ইকুয়েশন 11.34 কখন ব্যবহার করব? ইকুয়েশন 11.34 আমরা ব্যবহার করব যখন একটা পার্টিকুলার সয়েল তার লাইফ টাইমের কিছুটা সময় জুড়ে নরমালি কনসোলিডেটেড, কিছুটা সময় জুড়ে ওভার কনসোলিডেটেড, একটা মিক্সড আপ অবস্থায় থাকে তখন। আচ্ছা, এবং এইটার ইকুয়েশন যদি আমরা দেখি, ইকুয়েশন দেখলে ইকুয়েশনের শুরুর যে অংশটুকু, শুরুর অংশটুকু হলো গিয়ে ওভার কনসোলিডেটেড অবস্থার জন্য, আর পরের যে অংশটুকু সেটা হলো গিয়ে নরমালি কনসোলিডেটেড অবস্থার কারণে। আচ্ছা, এই সার্কামস্টেন্সটা কখন হবে? এই সার্কামস্টেন্সটার ক্ষেত্রে আমরা আমাদের ভার্সিটির এক্সাম্পলটাই দিতে পারি, আমাদের ইউনিভার্সিটির আহসানুল্লাহর এক্সাম্পলটাই দিতে পারি। আহসানুল্লাহতে যেহেতু আমাদের দুটা বেসমেন্ট আছে এবং দুটা বেসমেন্ট যেহেতু আমরা ইউজ করতেছি, তার মানে এখানে শুরুতে যখন কনস্ট্রাকশন কাজ শুরু করা হয়েছে 18-19 ফিট বা 20 ফিট পরিমাণ মাটি কেটে ফেলা হয়েছে। তাহলে এই যে 19-20 ফিট পরিমাণ যে মাটিটা কেটে ফেলা হলো, এই মাটিটার লোড কিন্তু হিউজ,
পুরো প্রজেক্টের 19-20 এবং এই পুরো প্রজেক্টের 19-20 ফিট ডেপথের মাটির ওয়েটকে যদি স্ট্রাকচারের সাথে কাউন্টার ব্যালেন্স করা হয়, হয়তোবা আমি জাস্ট রাফ বোঝানোর জন্য বলছি, হয়তোবা আমাদের ভার্সিটির 3 তলা পর্যন্ত ওয়েটের সমান। তার মানে এই পার্টিকুলার প্রজেক্টে যখন আমি বেসমেন্টের মাটিকে কাটা শুরু করব, আমার সয়েল কিন্তু ওভার কনসোলিডেট হয়ে যাচ্ছে, কারণ উপরের প্রেসার যখনই আমি ধীরে ধীরে রিলিজ করতে থাকবো, নিচের মাটি কি করবে, সে বলবে যে আমি যা পরিমাণ স্ট্রেসে ছিলাম এখন স্ট্রেসটা কমে গেছে, তার মানে সে ওভার কনসোলিডেট সয়েল হয়ে যাচ্ছে। এখন আমি কনস্ট্রাকশন শুরু করে দিলাম, একটা করে বেসমেন্ট, দুইটা করে বেসমেন্ট দিতে থাকলাম, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি সিগমা সি এর পরিমাণ স্ট্রেস দিতে পারি নাই। মাটি যে পরিমাণ ওখানে প্রেসার দিতে ছিল সেলফ ওয়েট, সেই পরিমাণ প্রেসারেও কিন্তু আসতে পারিনি। এরকম করে আমি কাজ করতেছি, করতে করতে আমি যেটা বললাম, হয়তোবা ওই যে পরিমাণ মাটি আমি সরিয়ে ফেলেছি সেটা হয়তোবা আমাদের ভার্সিটির 3 তলা বিল্ডিং এর ওয়েটের সমান। তার মানে 3 তলা হওয়া পর্যন্ত, এক্সাম্পল আকারে যেটা বললাম, তার মানে 3 তলা হওয়া পর্যন্ত সয়েল বিহেভ করবে অ্যাজ এ ওভার কনসোলিডেটেড। কিন্তু যখনই আমি 4 তলা বিল্ডিং করে ফেলবো, তখন দেখা যাবে সয়েলটা আবার হয়ে যাবে কি নরমালি কনসোলিডেটেড, কারণ 4 তলার হয়ে যাওয়ার পরে যে লোড আসবে এটাই হবে এই সয়েলের লাইফ টাইমের ম্যাক্সিমাম। তাহলে এইভাবে 4 তলা করে 7 তলা 8 তলা পর্যন্ত করে ফেলা হলো, সয়েলের সেটেলমেন্ট হবে, বা 3 তলার পরে যে লোডগুলো অ্যাডিশনাল লোড দিব সেই লোডের কারণে সয়েল হয়ে যাবে নরমালি কনসোলিডেটেড। এবং পরবর্তীতে যে সামনের 30, 40, 50, 100 বছর ধরে যখন বিল্ডিংটা থাকবে, এই ধীর সময়েও ধীরে ধীরে সয়েলের যে সেটেলমেন্ট হবে এগুলো সবই হবে নরমালি কনসোলিডেটেড আকারে। সো এই ধরনের এরকম আরো এক্সাম্পল দিলে দেওয়া যায়। তার মানে এই ধরনের সার্কামস্টেন্স গুলো যখন আমাদের সামনে চলে আসবে, তখন সয়েল একটা সার্টেন টাইম জুড়ে ওভার কনসোলিডেটেড থাকবে এবং একটা সার্টেন টাইম জুড়ে নরমালি কনসোলিডেটেড থাকবে। এখন বিষয়টা হলো, কেউ যদি এটাকে অ্যাড্রেস না করে বলতে হলো, ফর এক্সাম্পল সয়েল টেস্ট করলো, সয়েল টেস্ট করে আমাদের ভার্সিটির কথাই মনে করি যে এই লোকেশনটা যে মাটি যখন সমান ছিল, সয়েল টেস্ট করলো, সয়েল টেস্ট করে গামা এইচ করে সিগমা সি করলো, সিগমা সি করে সে দেখলো সয়েলটা নরমালি কনসোলিডেটেড, এবং একজন ইঞ্জিনিয়ার নরমালি কনসোলিডেটেড ধরে ডিজাইন করে ফেললো। আর আরেকজন ইঞ্জিনিয়ার, উনিও দেখলেন সয়েলটা নরমালি কনসোলিডেটেড, কিন্তু উনি দেখতে পারলেন যে কনস্ট্রাকশন করার সময় সয়েলটা ওভার কনসোলিডেটেড হবে, সুতরাং উনি ওভার কনসোলিডেটেড ধরে ডিজাইন, ওভার কনসোলিডেটেড এবং নরমালি কনসোলিডেটেড মিক্স আপ ধরে ডিজাইন করলেন। তার মানে সয়েল নরমালি কনসোলিডেটেড আছে, বাট একজন ইঞ্জিনিয়ার সেটা সরাসরি ওই আন্ডারস্ট্যান্ডিং ইকুয়েশন 11.31 করলেন। আরেকজন ইঞ্জিনিয়ার যে কাজটা করলেন, উনি দেখলেন যে না, কনস্ট্রাকশনের কারণে কিছুটা সময় জুড়ে ওভার কনসোলিডেটেড হবে, তারপর নরমালি কনসোলিডেটেড হবে, উনি ইকুয়েশন 11.34 ব্যবহার করলেন। দুইজনের রেজাল্টের পার্থক্য, আমি রাফলি বলছি, দুইজনের রেজাল্টের পার্থক্য ইভেন মানে 100% কম বেশি হতে পারে। লাইক একজনের সেটেলমেন্ট 2 ইঞ্চি হলে আরেকজনের সেটেলমেন্ট 1 ইঞ্চি পর্যন্তও হয়ে যেতে পারে, এরকম, বা অনেক ক্ষেত্রে আরো বেশি ফ্লাকচুয়েশন হয়। হ্যাঁ, তো বড় বড় যেখানে 3টা বেসমেন্ট 4টা বেসমেন্ট থাকে, বা আরো লোডের আনলোডিং এর বিষয়গুলো থাকে, সেখানে বিষয়গুলো। তো যাই হোক, আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা সলভ করলে আমাদের আরো অনেক কনফিউশন যেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করে এখানে আর্টিকেল 11.9 যে বিষয়টা আছে এটা নিয়ে আমি পরে আলোচনা করেই যাই। আমরা যে স্লোপের কথা বললাম, যে সিএনসি ব্যবহার করা হয় সয়েল যখন নরমালি কনসোলিডেটেড হয়, আর সিএস ব্যবহার করা হয় যখন সয়েলটা ওভার কনসোলিডেটেড হয়। তো গ্রাফ থেকে আমরা ইজিলি ভ্যালুগুলো ক্যালকুলেশন করে ফেলতে পারি স্লোপ করে, এবং আমি প্রসেসটা দেখালামও, কিন্তু ওইটা অনেক সময় আমাদের জন্য ডিফিকাল্ট হয়। তো আমাদের কাজটাকে সহজ করার জন্য অনেক সময় আমাদের কাছে গ্রাফটা অ্যাভেলেবল থাকে না, শুধুমাত্র স্ট্রেসের ইনফরমেশন গুলো থাকে। তো সেই রিলেশন গুলো বের করার জন্য কিছু ইম্পেরিক্যাল রিলেশন আছে। এই ইম্পেরিক্যাল রিলেশন আছে টেবিল 11.6 এ দিয়ে দেওয়া আছে, এক একটা কন্ডিশনের জন্য এক এক রকম দেওয়া আছে। তো যাই হোক, এটা বিগ ডিল না। আমরা পরীক্ষার জন্য যদি বলি, একটা দুইটা ইকুয়েশন মনে রাখলেই হবে। এক্সামে যদি কোনো কারণে সিসি এর ভ্যালু দিয়ে দেওয়া না থাকে, অন্য ভ্যালু দিয়ে দেওয়া থাকলে আমরা এখান থেকে আসলে ক্যালকুলেশন করে আশা করি বের করে ফেলতে পারবো। আর এছাড়া প্রফেশনাল লাইফে কাজ করতে গেলে তো আমাদের সামনে অনেকগুলো এক্সাম্পল থাকবে, আমরা আমাদের উইজডম ব্যবহার করে তখন কাজ করতে পারবো। আর সিএস যেটা বলছি, সোয়েল ইন্ডেক্স যেটা আমাদের সয়েল ওভার কনসোলিডেটেড হলে হয়, এইটারও কিছু ইম্পেরিক্যাল রিলেশন আছে, কিন্তু এইটার ক্ষেত্রেও একটা জাজমেন্ট অনেকে ব্যবহার করে, সেটা হলো 1/5 to 1/10 অফ সিএনসি। তার মানে আমাদের কম্প্রেশন ইন্ডেক্স যেটা বের হয়, সে কম্প্রেশন ইন্ডেক্সের 5 ভাগের 1 ভাগ থেকে 10 ভাগের 1 ভাগের মধ্যে ইঞ্জিনিয়ার তার জাজমেন্ট অনুযায়ী একটা ভ্যালু ধরে নেয়। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সিএনসি এবং সিএস এর ভ্যালু কিভাবে বের করতে হয়। এক্সাম্পল 11.3 আমি আলোচনা করছি না, কারণ এটা সিম্পলি জাস্ট ভ্যালু প্লট করে গ্রাফ তৈরি করা।
এখানে তেমন বোঝানোর কিছু নাই। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি যেটা যেটা আমি অ্যাকচুয়ালি বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের এক্সাম্পল 11.4, এবং এই এক্সাম্পল 11.4টা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে কিছুক্ষণ আগে যে বিষয়গুলো আমি অ্যাড্রেস করলাম, যে একটা সয়েল তার লাইফ টাইমে সবসময় জুড়ে নর্মালি কনসোলিডেট, লাইফ টাইমের সবসময় জুড়ে ওভার কনসোলিডেট, আবার লাইফ টাইমের কিছু সময় ধরে ওভার কনসোলিডেট, কিছু সময় ধরে নর্মালি কনসোলিডেট, এই যে ফেনোমেনাগুলো, এইগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়। তো এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে, এই যে ফিগার 11.18 এইটা আমরা ফার্স্ট একটু দেখে নেই, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলে দেওয়া আছে একটা সয়েল স্যাম্পল আছে। তো সয়েল স্যাম্পলের একটা সার্টেন ডেপথে 4 মিটার ডেপথ, 4 মিটার ডেপথ একটা মানে ঠিক একটা ক্লে সয়েল আছে। এই ক্লে সয়েলটার সেটেলমেন্টটাই আমাদেরকে অ্যাকচুয়ালি হিসাব করতে হবে। এই ক্লে সয়েল যেটা থিকনেস হলো 4 মিটার, আর এই সয়েলের উপরে 6 মিটার স্যান্ড আছে। এই ক্লে সয়েলের উপরে 6 মিটার স্যান্ড আছে, কিন্তু এই 6 মিটার স্যান্ডের আবার এখানে ওয়াটার টেবিলের একটা লোকেশন দিয়ে দেওয়া আছে, যে সারফেস থেকে 2 মিটার নিচে একটা ওয়াটার টেবিল মার্ক। তার মানে এখানে যদি আমি বলি, এখানে আমাদের সয়েলের 3টা ভেরিয়েশন, একটা হলো স্যান্ড উইদাউট স্যাচুরেশন, আর একটা হলো স্যান্ড উইথ স্যাচুরেশন, আর ক্লে সয়েল তো অ্যাজ ইট ইজ স্যাচুরেটেড অবস্থায় আছে। আর এই সিস্টেমের উপরে একটা ডেল সিগমা পরিমাণ স্ট্রেস আসবে। এই ডেল সিগমাটাই হলো কি আমার রাস্তার ওয়েট, বিল্ডিং এর ওয়েট যা আছে তাই। তা এখন এখানে আমরা যে বিষয়গুলো দেখছি, যে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, এই ডায়াগ্রামটা তো দেখলাম, দেখে আমরা এবার একটু কোশ্চেনে চলে যাই, গিয়ে আমরা দেখি আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, কি কি ইনফরমেশন দেওয়া নেই, এবং কি কি ইনফরমেশন ক্যালকুলেশন করে আমাদেরকে বের করতে হবে। তো এখানে যদি আসলে আমরা দেখতেছি ডেল সিগমা ছবিতে দিয়ে দেওয়া ছিল। আর আমাদের এই পার্টিকুলার সয়েলের ক্ষেত্রে আমাদের কিছু ইম্পেরিক্যাল রিলেশন ব্যবহার করতে হবে, সিএনসি এবং সিএস, এবং সিসি এবং সিএস এর মধ্যে কিন্তু রিলেশনটাও এখানে প্রোভাইড করে দেওয়া আছে। এবং এখানে ইকুয়েশন 11.31 যেটা দিয়ে দেওয়া আছে, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা ইম্পেরিক্যাল রিলেশন করে সিসি বের করতে পারবো। এখানে এইচ, এই এইচটা হলো ক্লে সয়েলের থিকনেস, আমাদের এখানে ক্লে সয়েলের ডেপথ কত, 4 মিটার, সুতরাং এখানে এইচ এর ভ্যালু হবে 4 মিটার। এটা এই এইচ হলো ক্লে সয়েলের থিকনেস। 1 প্লাস ই নট ইনিশিয়াল ভয়েড রেশিও আমাদের দিয়ে দেওয়া আছে, আমরা দেখবো একটু পরে, দিয়ে দেওয়া আছে। ডেল সিগমা, এই ডেল সিগমার ভ্যালু আমাদের ফিগারে দিয়ে দেওয়া ছিল 100। আর সিগমা নট, এই সিগমা নটটা কিন্তু আমরা জানি না, এই সিগমা নটটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে আমরা দেখতেছি আমাদের প্রথম কাজটা হলো সিগমা নটটা বের করা, এবং সিএনসি, সিগমা নটটা বের করে নেওয়া, এবং সিএনসি এর ভ্যালুটা ইম্পেরিক্যাল রিলেশন ব্যবহার করে ক্যালকুলেশন করা। এবং এই কাজগুলো হয়ে গেলে এখানে যে এ বি সি 3টা আলাদা আলাদা কন্ডিশন আছে, 3টা আলাদা কন্ডিশনের জন্য আমরা সয়েলের সেটেলমেন্ট ক্যালকুলেশন করব। তো প্রথমে আমি আসি যে সিগমা নট কিভাবে বের করব। তো সিগমা নটের জন্য উপরে ইকুয়েশন এই ক্যালকুলেশনটা করা আছে, বাট আমি একটু গ্রাফিক্যালি বুঝে আসি। গ্রাফিক্যালি যদি জিনিসটা বুঝতে যাই আমি, তাহলে এখানে আমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা সেটেলমেন্টটা সবসময় হিসাব করি মিড ডেপথে। এখন সেটেলমেন্টটাকে যদি মিড ডেপথে হিসাব করতে চাই, তাহলে এখান থেকে যদি আমি এই পুরো ডেপথটা পর্যন্ত নিয়ে আসতে চাই, আমি সিগমা নট বের করতে চাই, তার মানে আমার কিন্তু এখানে একটা সিগমা নট 1 হবে, একটা হবে সিগমা নট 2, আর একটা হবে গিয়ে আমার সিগমা নট 3। আচ্ছা, তো সিগমা নট 3টা আমার মনে হয় সবাই বুঝতে পারতেছি, যে ক্লে টাইপ সয়েল গামা এইচ। এখন এইচ এর ভ্যালু হবে কত, এটার ক্ষেত্রে এইচ এর ভ্যালু হবে 4 এর অর্ধেক 2, কিন্তু গামার এবং গামার ভ্যালু হবে ক্লে সয়েলের গামা যা আছে তাই। কিন্তু স্যান্ডি সয়েলের জন্য আলাদা কেন হচ্ছে? স্যান্ডি সয়েলের জন্য আলাদা হচ্ছে এই কারণে যে এখানে যেহেতু একটা ওয়াটার টেবিল চলে আসছে, তাহলে ওয়াটার টেবিলের উপরে সয়েলটা আনস্যাচুরেটেড অবস্থায় থাকবে, আর নিচে সয়েলটা স্যাচুরেটেড অবস্থায় থাকবে। আনস্যাচুরেটেড অবস্থায় গামার ভ্যালু আলাদাভাবে ক্যালকুলেশন করতে হয়, এবং স্যাচুরেটেড অবস্থার জন্য গামার ভ্যালু আলাদাভাবে ক্যালকুলেশন করতে হয়। হিসাব একই, গামা এইচ, কিন্তু স্যাচুরেশন বা আনস্যাচুরেশনের জন্য আমার গামার ভ্যালুটা আলাদা আলাদাভাবে অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, এটা যদি বুঝে যায়, তাহলে আমাদের উপরে যে ক্যালকুলেশনটা লেখা আছে সেই ক্যালকুলেশনটাই আমরা ফেরত যাই, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমাদের উপরে আনস্যাচুরেটেড অবস্থার জন্য যে স্যান্ড ছিল, সেটার জন্য 2 গামা ড্রাই, তার মানে ডেপথটা ছিল 2 মিটার, আর আমার গামার ভ্যালু ড্রাই অবস্থায় স্যান্ডের যা আছে তাই। আচ্ছা, এরপরে আমাদের স্যান্ড ছিল 4 মিটার স্যান্ড ছিল, তাহলে এই 4 মিটার স্যান্ডের জন্য এইচ এর ভ্যালু আমরা 4 লিখলাম। কিন্তু গামার ক্ষেত্রে
স্যাচুরেটেড অবস্থায় গামার ওয়েট মাইনাস ওয়াটারের ইউনিট ওয়েট। এখানে একটা বিষয় স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে লাইক হলো সয়েল তো আমার একটা ফোমের মতন, একটা ফোমে যেরকম সলিড পার্টিকেল থাকে মাঝখানে ভয়েড থাকে, তাহলে আমার একটা সয়েলও হলো গিয়ে ফোমের মতন। এখন একটা ফোমকে ভিজাইলে ওয়েট বাড়ে না কমে? নর্মাল সার্কামস্টেন্সে আমরা জানি একটা ফোমকে যদি আমি পানি দ্বারা ভিজায় ফেলি তাহলে তার ওয়েট বাড়বে, কিন্তু এখানে আমরা সূত্রে কি দেখতেছি যে এই গামাটা যদি সয়েল ধরি এবং ফোম ধরি তাহলে গামা হলো গিয়ে ফোমের ইউনিট ওয়েট, তার থেকে ওয়াটারের ইউনিট ওয়েট মাইনাস করতেছে। কিন্তু আমরা উল্টা জানি যে আসলে ভিজায় ফেললে তো ওয়েটটা বাড়ার কথা। এখানে একটা বিষয় হলো ফোম বা সয়েল যেটাকে আমরা বলতেছি এটাকে ভিজালে এটার ওয়েট বাড়বে, কিন্তু এখানে ওয়াটার টেবিলের নিচে আছে, তার মানে হলো সাবমার্জ। তার মানে এখানে যদি আমি বলি একটা ফোমকে নিয়ে যদি কেউ যায়, ফোমকে নিয়ে সে একটা বালতিতে পানি নিল, একটা ফোম হাতে নিল, নিয়ে পানির ভিতরে যদি ফোমটাকে ইনসার্ট করে ফেলে, সাবমার্জ করে ফেলে, তাহলে কিন্তু আমরা জানি ফিজিক্সে পড়ে আসছি কোন একটা ম্যাটেরিয়ালসকে যদি ডুবানো হয় সে তার ভলিউম অনুযায়ী যে পরিমাণ ওয়াটারটাকে সরায় ফেলে সেটা দ্বারা তার ইউনিট ওয়েটটা রিভাইজ করে নিতে হয়। তার মানে ফোমের ভিতরে পানি ইনসার্ট করলো, তাকে যদি সাবমার্জ করে রাখি ফোম কিন্তু ইউনিট ওয়েট হারাবে। হ্যাঁ, পানি থেকে যদি জিনিসটাকে বের করে নিয়ে আসি তাহলে পানি সোক করার কারণে তার ইউনিট ওয়েটটা বাড়বে, কিন্তু এখানে তো ওয়াটার টেবিলের নিচে, তার মানে জিনিসটা সাবমার্জ অবস্থায় আছে, তো সাবমার্জ অবস্থায় থাকা মানে তার ইউনিট ওয়েট কমে যাবে। সো দ্যাটস ওয়াই এই 4 মিটার ডেপথ জুড়ে স্যান্ডের ইউনিট ওয়েট মাইনাস ওয়াটারের ইউনিট ওয়েট। আর ক্লে সয়েলের ক্ষেত্রে তো বলেছি যে ক্লে সয়েলের ক্ষেত্রে বিষয়টা আসবে অর্ধেক ডেপথ পর্যন্ত, এই জন্য 4/2। আর ক্লে সয়েলটা সাবমার্জ অবস্থায় আছে, সো ক্লে সয়েলের ইউনিট ওয়েট মাইনাস ওয়াটারের ইউনিট ওয়েট। সো এগুলো সব ক্যালকুলেশন করে আমাদের সিগমা নটের ভ্যালু চলে আসলো 79। তাহলে 79 ভ্যালুটা আমরা মনে রাখি, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। তাহলে আমাদের সিগমা নট চলে আসছে 79, ডেল সিগমার ভ্যালুটা জানি আমরা 100, আর এখানে আমাদের তিনটা আলাদা আলাদা কন্ডিশন দিয়ে দেওয়া আছে, তার জন্য বের করব। এখন আমাদের কন্ডিশন এ কি বলেছে? কন্ডিশন এ বলেছে দ্য ক্লে সয়েল ইজ নরমালি কনসোলিডেটেড। আমাদের এ নম্বর কন্ডিশন হলো ক্লে সয়েল ইজ নরমালি কনসোলিডেটেড, তার মানে আমরা ইকুয়েশন 11.31টা ব্যবহার করব সরাসরি। তাহলে আমাদের মানে এখানে অন্য কিছু চিন্তা করতে বলে না, বলছে যে সব সময় জুড়ে সে নরমালি কনসোলিডেটেড। সো এম্পিরিক্যাল রিলেশন ব্যবহার করে সি এর ভ্যালু বের করে ফেললাম। সি এর জায়গায় আমি যে সি এর ভ্যালু ব্যবহার করলাম, আমার এইচ হলো ক্লে সয়েলের থিকনেস যেটা 4 মিটার, এটা ব্যবহার করে ফেললাম। সিগমা নটের ভ্যালু 79 আসলো, ডেল সিগমা 100, এগুলো সব ক্যালকুলেশন করে আমার সেটেলমেন্ট আসলো কত? 213 মিলিমিটার। 213 মিলিমিটার মানে এটা অ্যাপ্রক্সিমেটলি 8 ইঞ্চির মতন এটার ভ্যালু। ওকে, এবার আমরা একটু বি নম্বর কন্ডিশনটা দেখে আসি। বি নম্বর কন্ডিশনটা বলতেছে আমাদের প্রি কনসোলিউশন প্রেসারটা হলো 190। প্রি কনসোলিউশন প্রেসার সিগমা সি এর ভ্যালু হলো 190, তার মানে এই সয়েলটার লাইফ টাইম ম্যাক্সিমাম প্রেসার হলো 190। এখন আমরা যদি একটু চিন্তা করি আমাদের সিগমা নটের ভ্যালু কত? আমাদের সিগমা নটের ভ্যালু হলো গিয়ে 79, আর আমাদের ডেল সিগমার ভ্যালু কত? আমাদের ডেল সিগমার ভ্যালু হলো 100, তার মানে প্রেজেন্ট প্রেসারটা হলো 79 আর আমি অ্যাডিশনাল যে প্রেসারটা দিচ্ছি সেটা হলো 100, তাহলে দুইটা প্রেসার যোগ করলে হচ্ছে 179, কিন্তু আমাদের প্রি কনসোলিউশন প্রেসার কত? 190, তার মানে প্রেজেন্ট প্রেসার এবং যেই প্রেসারটা নতুন করে আসবে এই দুইটার যোগফলও আমার সয়েলের লাইফ টাইম ম্যাক্সিমাম প্রেসারের চাইতে কম, তার মানে এই সয়েলটা অলওয়েজ ওভার কনসোলিডেটেড থাকবে। এই সয়েলটা তার লাইফ টাইমে সব সময় জুড়ে কি থাকবে? এর পরবর্তী স্ট্রাকচার লাইফ জুড়ে এটা ওভার কনসোলিডেটেড থাকবে। সো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইকুয়েশন 11.33। সো ইকুয়েশন 11.33 ব্যবহার করছি, শুধু পার্থক্য যেটা হচ্ছে সি এন্ড সি এর জায়গায় আমরা সিএস টা ব্যবহার করতেছি, এবং সিএস এর ভ্যালুটা কত? যেটা বলে আসলাম 1.5 থেকে 1.10, এখানে বইতে সেটাকে 6/1 বা 1/6 করে নেওয়া হয়েছে। সুতরাং সি এর ভ্যালুর জায়গায় এখানে আমরা জাস্ট সিএস এর ভ্যালুটা প্লট করব, এবং সেখানে আমাদের সেটেলমেন্টটা কত আসতেছে? 36 মিলিমিটার। তার মানে আমাদের এই সেটেলমেন্টের ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 1.5 ইঞ্চির মতন হচ্ছে। তার মানে আমরা যদি সয়েলটাকে নরমালি কনসোলিডেটেড আকারে ক্যালকুলেশন করি তাহলে তার সেটেলমেন্ট আসে প্রায় 8 ইঞ্চি, আর যদি এটাকে আমি ওভার কনসোলিডেটেড আকারে চিন্তা করি তাহলে সেটেলমেন্ট আসতেছে 1.5 ইঞ্চির মতন। তার মানে এইটা যদি আমার প্রজেক্টের কেস হয়, এবং এখানে যদি একটা ম্যাট ফাউন্ডেশন চিন্তা করি, আমি ম্যাট ফাউন্ডেশনে অনেক ক্ষেত্রে আমরা অ্যালাউবল সেটেলমেন্ট প্রায় 2 ইঞ্চির মতনও ধরি। দ্যাট মিনস এইটা যদি প্র্যাকটিক্যালি ওভার কনসোলিডেটেড সয়েল হয়, কিন্তু একজন ইঞ্জিনিয়ার না বুঝে নরমালি কনসোলিডেট হিসাবে ডিজাইন করে, সে বলবে 8 ইঞ্চি সেটেল করবে, এখানে তো কোনোভাবেই ফুটিং দেওয়া যাবে না, পাইল ফাউন্ডেশন দিতে হবে, ভাবে যাবে অনেক কথা। আর আরেকজন ইঞ্জিনিয়ার যে প্র্যাকটিক্যালি অ্যানালাইসিস করে দেখলো, প্রি কনসোলিউশন প্রেসার বের করে অ্যানালাইসিস করে যে না আমার এই সয়েলটা লাইফ টাইমে সব সময় জুড়ে কি থাকে? ওভার কনসোলিডেট থাকে,
এবং সেটেলমেন্ট 1.5 ইঞ্চি, আমার তো ম্যাট ফাউন্ডেশন, আমার অ্যালাউয়েবল সেটেলমেন্ট 2 ইঞ্চি। হ্যাঁ, তাহলে এখানে আমি ইজিলি 6 ফিট 8 ফিট যে ডেপথেই হোক না কেন আমার রিকোয়ারমেন্ট, আমি সেই ডেপথে এই ক্যালকুলেশনটা করতে পারি। সো এটা গেল আমাদের ওভার কনসোলিডেটেড বা নরমালি কনসোলিডেটেড, একই সয়েল, একই প্রপার্টির সয়েল, একই ধরনের লোড আসতেছে, একই সার্কামস্টেন্স, কিন্তু নরমালি কনসোলিডেটেড বা ওভার কনসোলিডেশনের জন্য এতটা চেঞ্জ আসতেছে। তবে এখানে একটা জিনিস একটু বলে রাখা প্রয়োজন, সকল ক্ষেত্রে কিন্তু এত চেঞ্জ আসবে না, কারণ এখানে অ্যাকচুয়ালি লোডের পার্থক্য, প্রি কনসোলিডেশন প্রেসার আর টোটাল প্রেসারের পার্থক্যটা ভ্যালুগুলো কাছাকাছি ছিল, এই কারণে এত বেশি ফ্লাকচুয়েট করেছে। কিন্তু বাস্তবিক অর্থে নরমালি কনসোলিডেটেড সয়েলের তুলনায় ওভার কনসোলিডেটেড সয়েলের সেটেলমেন্ট অনেক কম হয়, যেটা আমি এর আগেও বলেছি, সেটা মানে লাইক 50% বা তারও কম হয় আর কি। আচ্ছা, এবার সি নম্বর কেস যেটা আছে, পার্ট সি, যেটা পার্ট সিটা যদি আমরা দেখি, যে প্রি কনসোলিডেশন প্রেসার বলছে 170, তাহলে এখানে যদি আমরা একটু দেখি, প্রেজেন্ট প্রেসার হলো 79, যেটা আমরা সিগমা নট বের করলাম, প্রেজেন্ট প্রেসার 79, বাট প্রি কনসোলিডেশন প্রেসার 170। তো প্রি কনসোলিডেশন প্রেসার লাইফ টাইমের ম্যাক্সিমাম প্রেসার প্রেজেন্ট প্রেসারের চেয়ে বেশি, সয়েলকে আমরা বলবো ওভার কনসোলিডেটেড। ডান। কিন্তু এইটার উপরে যখন আমি ডেল সিগমা অ্যাপ্লাই করছি, তখন ভ্যালু হয়ে যাচ্ছে 179। তো 179 হয়ে যাচ্ছে, আর প্রি কনসোলিডেশন প্রেসার 170। তার মানে আমি যখন এটার উপরে অ্যাডিশনাল ডেল সিগমা অ্যাপ্লাই করব, তখন আবার সয়েলটা হয়ে যাবে নরমালি কনসোলিডেটেড। তার মানে এই সয়েলটা তার লাইফ টাইমের কিছুটা সময় জুড়ে ওভার কনসোলিডেটেড, কিছুটা সময় জুড়ে নরমালি কনসোলিডেটেড থাকবে। সুতরাং আমাদের ইকুয়েশন 11.34টা ব্যবহার করতে হবে, এবং সেটাই এখানে করা হয়েছে। ইকুয়েশন 11.34, লাইফ টাইমের কিছুটা সময় জুড়ে সে ওভার কনসোলিডেটেড এবং কিছুটা সময় জুড়ে সে নরমালি কনসোলিডেটেড, এবং এইভাবে আমি ক্যালকুলেশনটা শেষ করলে আমার সেটেলমেন্টটা অ্যাপ্রক্সিমেটলি 46.2, হুইচ ইজ লেস দ্যান 2 ইঞ্চি, 2 ইঞ্চির চেয়ে কম সেটেল করছে। সুতরাং এই যে আমি বিষয়টা আজকে অ্যাড্রেস করলাম, এবং এখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখালাম, এবং এইখানে এই দেখানোর পেছনে উদ্দেশ্য হলো একই সয়েল একই, সয়েলের প্রপার্টিও একই, কন্ডিশনগুলোও একই, লোকেশনও একই, সব সেম, শুধুমাত্র সয়েলটা নরমালি কনসোলিডেটেড অবস্থায় আছে না সয়েলটা ওভার কনসোলিডেটেড অবস্থায় আছে, আবার সয়েলটা নরমালি কনসোলিডেটেড ওভার কনসোলিডেটেড মিক্স আপ অবস্থায় আছে কিনা, এদের কারণে টোটাল সেটেলমেন্টের ফ্লাকচুয়েশনটা বা ভেরিয়েশনটা কিভাবে আসে সেটা আমরা দেখতে পারলাম, এবং এটার ইম্পর্টেন্সটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম। আমরা যে আলোচনা শুরু করেছিলাম এই টপিকসে, যে সয়েল নরমালি কনসোলিডেটেড, ওভার কনসোলিডেটেড, প্রি কনসোলিডেশন প্রেসার, এগুলো কেন বের করতে হবে, সেগুলোর কিন্তু একটা ভালো এক্সাম্পল আমরা এখানে দেখলাম। আচ্ছা, এরপর এক্সাম্পল 11.5 দেখে নিও, এটা খুব একটা প্রবলেম নেই, এটার সাথে সিমিলার করে আছে। তো এখানে আজকে আমি লেকচারটা শেষ করছি। নেক্সট দিন আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব যে আজকে যে কথাটা বললাম, এই পরিমাণ সেটেল করছে, কিন্তু সেটেল করতে কতদিন সময় লাগবে, 1 মাস, 2 মাস, না বছর পার হয়ে যাবে। আবার টোটাল, এটা হলো টোটাল সেটেলমেন্ট, এর যদি কোনো পার্সেন্ট করে নেই, তাহলে সে পার্সেন্টের জন্য কতটুকু সময় লাগবে, এই বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে আলোচনা করব।